আজই বসন্ত জাগ্রত দ্বারে দ্বারে, আর তাই বসন্তের আকাশে ফুলের আগুন দেখার জন্য মন উচাটন। পলাশ ফুল দেখতে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ছাড়াও চলে আসতে পারেন কাছেই এই জায়গাটিতে। হাতে দুদিনের যদি ছুটি থাকে তাহলে তো কথাই নেই, চাইলে দিনের দিনেও ঘুরে আসা যাবে এই জায়গাটা থেকে। এখন কথা হলো জায়গাটা কোথায়। আমাদের পড়শি রাজ্য বা পলাশ ফুলেরই রাজ্য ঝাড়খণ্ডে অবস্থিত ভারতের কয়লার রাজধানী ধানবাদ। ধানবাদের মনোরম প্রকৃতি, একাধারে আকাশরাঙা পলাশ, নদী, ঝর্ণা, পাহাড়, নদী, বাঁধ ও কয়লা খনি, এই সব কিছু নিয়ে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাবে। বসন্তকাল ছাড়াও এখানে আসতে পারেন বর্ষাকালে, তখনও প্রকৃতির রূপ দেখে আপনি মুগ্ধ হবেনই। ধানবাদ আসতে হলে ভোরবেলা ট্রেনে ওঠাই ভালো, তাহলে সারাদিনটাই পাওয়া যাবে। সকাল 6:05 ছাড়ে হাওড়া থেকে রাঁচি শতাব্দী এক্সপ্রেস 12019 হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেসে করে আপনি যদি যান তাহলে সেটা ধানবাদে নামায় 9:23 নাগাদ। ওখানে নেমেই স্টেশনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোর সাথে কথা বলে ভাড়া করে ঘুরে নিন বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আমরা যার গাড়িতে ঘুরেছিলাম তার নাম ছিল জাকির হোসেন। গাড়িটা ছিল একটা 4 সিটার। ড্রাইভারকে 700 টাকা প্রতিদিন আর প্রতি কিলোমিটারে 10 টাকা করে তেলের দাম, এই চুক্তিতে আমরা গাড়ি ভাড়া করেছিলাম। অসম্ভব ভালো মানুষ এবং আমাদের ভীষণ ভালোভাবে সব জায়গা ঘুরিয়ে দেখিয়েছিলেন। চাইলে আপনারা ওনার সাথেও যোগাযোগ করে নিতে পারেন, কারণ কোনো জায়গায় বেড়াতে গেলে কিন্তু ড্রাইভার যদি ভালো না হয় আপনার ঘোড়াটাই কিন্তু মাটি হয়ে যাবে। ধানবাদ হলো ভারতের কয়লার রাজধানী, যা আমরা সবাই জানি। পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্তে এই ধানবাদ অবস্থিত। পথে চলতে চলতে দূরে প্রচুর পাহাড়ের মতো দেখা যায়। সেগুলো কিন্তু পাহাড় নয়, আসলে ওগুলোই হলো কয়লা খনি। ধানবাদে প্রায় 100টারও বেশি কয়লা খনি এবং কয়লা ওয়াশারি রয়েছে। ধানবাদের সবচেয়ে রহস্যময় অথচ চরম অভিশপ্ত স্থান হলো এই কয়লা খনি। শতাব্দী প্রাচীন এই ভূগর্ভস্থ আগুন, যার উৎসস্থল আজও সকলের অজানা। আর সেই আগুনে জ্বলছে এই সমগ্র এলাকাটি। যে কোনো সময় এই স্থানে ভূমিধস হয়, যার ফলে হাজার হাজার মানুষ অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। যদিও এখনও খনি শ্রমিকরা এখানে অতি কষ্টে দিন যাপন করে যাচ্ছেন। এক কথায় যদি এই জায়গাকে বর্ণনা করতে হয় তবে বলতেই হয় এ যেন ভয়ঙ্কর সুন্দর। আমাদের প্রথম গন্তব্য হলো ভাটিন্ডা ওয়াটারফলস, যা স্টেশন থেকে মোটামুটি 16-17 কিলোমিটার দূরে অবস্থিত। আসতে ওই 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগবে গাড়িতে। এখানে আসতে হলে পার্কিং সহ এন্ট্রি ফি আপনাকে দিতে হবে 50 টাকা। যদিও জলপ্রপাত দেখার আদর্শ সময় হচ্ছে বর্ষাকাল, তবুও এই মার্চ মাসেও
এর রূপ আপনাকে এতটুকুও হতাশ করবে না। এক নিমিষে দেখে চোখ জুড়িয়ে যায় এমন সুন্দর জলধারা। অপূর্ব সুন্দর ভাটিন্ডা ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য তোপচাঁচি লেকের উদ্দেশ্যে। যাত্রাপথেই পড়বে রামরাজ মন্দির। শ্বেত পাথরে তৈরি মন্দিরটির অসম্ভব সুন্দর কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই, তাই আপনারা চাইলে এখান থেকেও ঘুরে নিয়ে যেতে পারেন। যাওয়ার পথে কাছাকাছি কতগুলো হোটেল রেস্টুরেন্ট পড়বে, চাইলে আপনারা লাঞ্চ করে যেতে পারেন বা লেকটা দেখেও আপনারা লাঞ্চ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আমরা খেয়েছিলাম শান-ই পাঞ্জাব হোটেলে। এখানে খাবারের মান ভালোই ছিল, রেট কার্ডটা দিয়ে রাখলাম, দরকার হলে দেখে নিতে পারেন। ভাটিন্ডা ওয়াটারফলস থেকে তোপচাঁচি লেকের দূরত্ব 42 কিলোমিটারের মতো। যেতে সময় লাগবে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। তোপচাঁচি ড্যামে ঢোকার ঠিক আগেই রয়েছে একটা টিকিট কাউন্টার। সেখান থেকে 100 টাকা দিয়ে গাড়ির জন্য টিকিট কাটতে হলো আমাদের। বাইক বা স্কুটিতে আসলে কিন্তু লাগবে মাত্র 15 টাকা। আর এছাড়া যদি কেউ বাসে করে আসেন তাহলে তার জন্য লাগবে 200 টাকার টিকিট। আমরা চলে এসেছি ছবির মতো সুন্দর তোপচাঁচি লেকের ঠিক সামনে। পিছনে দেখা যাচ্ছে পরেশনাথ পাহাড়, যার প্রতিবিম্ব লেকের জলে পড়ে এক অদ্ভুত নৈসর্গিক দৃশ্যপটের সৃষ্টি করেছে, যার সৌন্দর্য ভাষায় বর্ণনা করা আমার অন্তত জানা নেই। আপনি যদি অতিরিক্ত জনসমাগম থেকে বেরিয়ে প্রকৃতির আদি অকৃত্রিম রূপের কাছে নিজেকে হারিয়ে ফেলতে চান, তাহলে কলকাতার খুব কাছেই এই জায়গাটি থেকে একবার হলেও ঘুরে যান। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। এই তোপচাঁচি লেকের ঠিক পাশেই রয়েছে আমাদের কালজয়ী মহানায়ক উত্তম কুমারের বাগান বাড়ি। লেকের সৌন্দর্যে মুগ্ধ হয়ে স্বয়ং উত্তম কুমার এই বাড়িটি কিনেছিলেন। বর্তমানে যদিও বাড়িটিতে পরিচর্যার যথেষ্ট অভাব রয়েছে, তবুও পুরনো অতীতের স্মৃতি বহন করে চলেছে এই বাড়িটি, তাই আসলে একেবারেই মিস করবেন না।
এবার আমাদের পরের গন্তব্য উশ্রী ওয়াটারফলস। তোপচাঁচি থেকে প্রায় 68 কিলোমিটার দূরে অবস্থিত এই উশ্রী জলপ্রপাত পৌঁছাতে লাগবে ওই 1.5 ঘন্টার মতো। ছবির মতো সুন্দর রাস্তা ধরে এগিয়ে চললাম উশ্রী জলপ্রপাতের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি উশ্রী জলপ্রপাতের সামনে। গল্প কবিতায় পড়া সেই উশ্রী নদীর ঝর্ণা। এই পর্যন্ত দেখে আপনারা চাইলে আবারও ধানবাদ স্টেশন থেকে ট্রেনে করে বাড়ি ফিরে যেতে পারেন সেই দিনই। তবে আমরা একটি রাত ধানবাদে থেকেছিলাম। ধানবাদ স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটারের মধ্যে অবস্থিত সোনোটেল হোটেলে আমরা উঠেছিলাম। হোটেলটি খুব সুন্দর। নিচে রয়েছে শপিং মল, যাতে প্যান্টালুন্স, KFC থেকে আরম্ভ করে সিনেমা হল সবই রয়েছে। আমাদের যে রুমটা ছিল তাতে ঢুকেই জুতো রাখার জায়গা, তার পাশে একটা ফুল সাইজ মিরর ছিল, একটা কিং সাইজ বেড, ওয়ার্কিং ডেস্ক, কমপ্লিমেন্টারি ওয়াটার, এদিকে টিভি আর ওয়ার্ড্রোবটা বিশাল বড় ছিল, যার মধ্যে রাখা ছিল একটি আয়রন টেবিল, স্লিপার আর সেফ লকার। বাথরুমটাও দেখিয়ে দিই আপনাদের একবার। যেরকম থাকে বেসিনের পাশেই এখানে হেয়ার ড্রায়ার, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ ইত্যাদি। কমোডের পাশটাতে রয়েছে একটা বিশাল বড় বাথটাব। আর এইখানে হলো শাওয়ার এরিয়া, সেখানেও কিন্তু শ্যাম্পু, কন্ডিশনার ইত্যাদি দেওয়া আছে। আমাদের এই রুমটির ভাড়া লেগেছিল মোটামুটি 5,500 টাকার মতো। আপনারাও যারা নাইট স্টে করতে চান তারা স্টেশনের কাছাকাছি হোটেলগুলোতেই থাকার চেষ্টা করবেন। পরের দিন আমরা গিয়েছিলাম মাইথন আর পাঞ্চেতে ড্যাম দেখতে। সেই ভিডিও থাকবে নেক্সট এপিসোডে। আজকের মতো তাহলে এ পর্যন্তই। ধন্যবাদ।